নমস্কার, আমি প্রদীপ প্রামাণিক। নবজীবন স্টাডি সেন্টারের তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশান হয়েছেন, যারা এই মুহূর্তে ফার্স্ট ইয়ারে পড়েন, তো আপনাদের যে কম্পালসারি বাংলা আছে বিজি 11, অর্থাৎ কম্পালসারি যে বাংলা 11 নম্বর পেপার, এই পেপারের দুটো গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আজকে সংক্ষেপে আলোচনা করব। কারণ এই দুটো অধ্যায় পরীক্ষাতে প্রত্যেকবারেই যতবার পরীক্ষা হয়েছে থাকে, এবারেও থাকবে। তো গল্পটা অতি সংক্ষেপে আলোচনা করে কিছু প্রশ্ন উত্তর নিয়ে আমি আলোচনা করে দেবো, যাতে একটু যদি মন দিয়ে শোনেন, দেখবেন আপনাদের কাছে বিষয়টা অনেক সহজ হয়ে গেছে। তো আমি যে দুটো বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো তরুণের যে স্বপ্ন, সুভাষচন্দ্র বসুর, আবার বলছি সুভাষচন্দ্র বসুর তরুণের স্বপ্ন, এবং বঙ্কুবাবুর বন্ধু সত্যজিৎ রায়, এই দুটো যে অধ্যায় নিয়ে আজকে আমি আলোচনা করব। আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে ইউনিভার্সিটির যাবতীয় আপডেট ইনফরমেশানগুলো আপনারা বাড়িতে বসে পান, অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো পাবেন। এছাড়াও যে সমস্ত আমরা ক্লাসগুলো করাই সেগুলো আপনারা জানতে পারবেন। এছাড়া বিগত সালের প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করি, সেগুলো পাবেন। যাই হোক, যেভাবেই আপনারা হেল্প লাগুন না কেন, আপনারা আমাদের এই চ্যানেল থেকে সমস্ত কিছু হেল্প পেতে যাবেন, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকে। চলুন আমি শুরু করি। আমি প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তরুণের স্বপ্ন, সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু তিনি হঠাৎ করে এই ধরনের একটা লেখনী ধারণ করলেন কেন? না, তার পিছনে বহু কারণ যদিও রয়েছে। সুভাষচন্দ্র দেশের যখন তরুণদের পরাধীনতার বেদনা কীভাবে বুঝিয়েছেন, তা তিনি এই লেখনের মাধ্যমে তুলে ধরেছেন। দেশ মাতৃত্বের মুক্তি সংগ্রামে তরুণ যুবক যতটাই গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন, সেই সম্বন্ধে তিনি তার এই লেখনীর মাধ্যমে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। আর সেই সঙ্গে আরও কিছু কিছু বিষয় যেটা আপনারা আরও জানতে পারবেন, সেগুলো নিয়ে আমি আলোচনা করছি। সুভাষচন্দ্রের ভাষায় যে মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন বিশেষ কোনো একটা উদ্দেশ্য সাধনের জন্য, ধ্যানের দ্বারা, জীবনের অভিজ্ঞতার দ্বারা সেই উদ্দেশ্য অভিমুখের তাকে যেতে হবে। যৌবনের পূর্ণ আনন্দ নিয়ে সে নিজের বাঁচতে ও অপরকে আনন্দ যে দান করে তাদেরকে রোগ, শোক, তাপ দূর করবে। যা কিছু সুন্দর, সত্য, মঙ্গলময় বস্তু আছে, নিজের জীবনে তাকে ফুটিয়ে তুলতে হবে। তাই আত্মদানের আনন্দ যে কী, তা তাকে জানতে হবে। তাই প্রতিকূল শক্তি, নৈরাশ্য, অবিশ্বাসের বাধা সরিয়ে বারবার ভুল করে ও অজানার উদ্দেশ্য তাকে পাড়ি দিতে হবে। তাই যুবশক্তি দেশে দেশে কুসংস্কার, গোঁড়ামির বিরুদ্ধে দাঁড়াতে হবে। বন্ধন থেকে মুক্তির জন্য যুবশক্তি সর্বস্ব সব কিছুকে পূর্ণ করে তাকে দাঁড়াতে হবে। তাই জীবনের সব ক্ষেত্রেই স্বাধীন মানুষের কাম্য। তাই সর্বদেশের ইতিহাসে যুবশক্তি যে বন্ধন মোচনের কাজে তা অগ্রসর হতে হবে। তাই ভারতের যুবশক্তি এতদিন পর নিজেদের ধর্ম বুঝতে পেরেছে। তরুণ আত্মপ্রতিষ্ঠার লাভই নতুন যুগের আশা। পৃথিবীর সব দেশের তরুণ সম্প্রদায়ের মাথা তুলে দাঁড়িয়েছে। তাই বার্ধক্যের জড়ত্বের বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছে। তাই ভারতের তরুণদের নিজেদের যে স্বপ্ন সফল করার জন্য তারা এগিয়ে আসছে। তো এইভাবেই একের পর তিনি উপমা দিয়েছিলেন। এছাড়াও সুভাষচন্দ্র বলেছিলেন যে পরাধীন ভারতবর্ষে সুভাষচন্দ্র যৌবনের ধর্মকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি যৌবনের পূর্ণ জোয়ারের যে ভাসমান নতুন প্রজন্মকে আনন্দের রূপ বলে মনে করেন, যা নতুন, যা সরল, যা অবিনশ্বর, তাই উপাসক বলে মনে করে। আমরা বলতে পারি যৌবনের দূত এই তরুণ সম্প্রদায় পুরানোকে মধ্যে ন্যূনতম জুড়ে, চঞ্চলকে প্রবীণের মধ্যে নবীনকে এবং বন্ধনের মধ্যে অসীমকে গুরুত্ব দিয়েছেন। অতীতের ইতিহাস নিয়ে বাস্তব না থেকে নতুনকে
প্রাধান্য দিতে হবে এবং লেখকের মতে অজানা ভবিষ্যতের অনেক বেশি আকাঙ্ক্ষিত। তিনি ভুল ও ঠিকের মধ্য থেকে সিদ্ধান্তে পৌঁছাতে জন্য তিনি আহ্বান করেছেন। সৃষ্টি ছাড়া, লাগাম ছাড়া জীবনের যে অফুরান আনন্দ থেকে তাতে লেখক গর্বিত। অতৃপ্ত আকাঙ্ক্ষা আমরা প্রতিনিয়ত ছুটে চলি এবং বড়দের উপদেশ শুনবার মতো ধৈর্য নেই, অবসর নেই। তাই চলার পথে ভুল ভ্রান্তি পরিণত মানসিকতা তৈরি করে। বারবার ঠক্কর খাওয়া সত্ত্বেও উৎসাহ হারাই না, তাই পিছিয়ে যাওয়ার কোনো সম্ভব থাকে না। অবিরাম গতিতে সামনে এগিয়ে চলাই এই জীবন। তাই তো দেশে দেশে মুক্তি ইতিহাস গড়ে তোলে লেখকের মতে যৌবনের এই দূত। এবং তিনি নবজাগরণের বারবার নিমন্ত্রণ করেছে বা আমন্ত্রণ করেছে বা পূজা করেছে। তার একটাই কারণ, না নবজাগরণের সবচেয়ে বড় কথা ও বড় আশা হলো তরুণের আত্মপ্রতি যে প্রতীক লাভ। লেখক অর্থাৎ সুভাষচন্দ্র বসু উপনিবেশিক যে ভারতের তরুণদের উদ্দীপ্ত করার জন্য আহ্বান করেছিলেন। তরুণের মধ্যে যৌবনের উচ্ছ্বাসে এবং তিনি আগামী স্বপ্ন দেখেছেন। তরুণদের প্রসূত আত্মাকে তিনি জাগরিত করার চেষ্টা করেছিলেন। তিনি জীবনকে দেখেন যে আনন্দের স্বরূপ হিসেবে। তিনি বলেন, আমরা আনন্দের বিগ্রহ রূপে মূর্ত বিচরণ করব। আমাদের যে প্রাণময় স্পর্শ প্রভাবে রোগ, শোক, তাপ সব দূর হয়ে যাবে। জীবনের মধ্যে সকল দিকে যৌবনের রক্তিম রাগ দেখা দিলে তরুণের মধ্যে দিয়েই আসবে বিপ্লব। এই বিপ্লব যেন সর্বমুখী, তেমনি বিশ্বব্যাপী। সমস্ত পৃথিবীর সমস্ত দেশে যেখানে বাধা ছায়া দেখা দেবে, সেখানেই তরুণরা তাদের নিশান উড়িয়ে দেবে। নতুন জাগরণের মধ্য দিয়ে আলো সঞ্চারিত হবে। তাই কোনো দিব্য আলোকে পৃথিবীকে ওরা উদাসীন করে এবং অজানাকে সরিয়ে আলোর দ্রুতি সকলকে স্পর্শ করে দেবে এবং নতুন আয়োজনকে তারা উপভোগ করবে। তাই ভারতবর্ষের ক্রান্তি এবং ক্লানীন যে তরুণের এই সমগ্র বিশ্বকে নতুনভাবে সমগ্রভাবে তারা নতুন রূপে সাজাবে। আমরা তরুণ, জীবনের দান। তোমরা ওঠো, তোমরা উষার কিরণ দেখা দেওয়ার জন্য। এইটুকুই বললাম সুভাষচন্দ্রের যে লেখা যে পাঠ্য বিষয় থেকে। এরপরে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বঙ্কুবাবুর বন্ধু। এবং এই বঙ্কুবাবুর বন্ধু এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ আমি যেহেতু আপনাদের সবথেকে বড় প্রশ্ন হবে 10 নাম্বার, তাই 10 নাম্বার করতে হবে 2টো, 5 নাম্বার করতে হবে 4টে, 2 নম্বরে করতে হবে 5টা, এই মোট প্রশ্ন প্যাটার্ন। তো সেই জন্য আমি টোটাল সারাংশ হিসেবে এবং যেগুলো প্রশ্ন আসতে পারে সেরকম টোটাল বিষয়বস্তুটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এইবারে যে সত্যজিৎ রায়ের যে বঙ্কুবাবুর বন্ধু, এই যে গল্পটা আপনারা নিশ্চয়ই পড়েছেন। এই গল্পের মধ্যে একটা নতুনত্ব আপনারা খুঁজে পাবেন, সেটা আমি আপনাদের সামনেই এখানে এই টোটাল যে গল্পটা আপনারা দেখেছেন, এর মধ্যে দিয়ে কি অনেক কিছুই প্রশ্ন, অনেক রকমভাবে প্রশ্ন আসতে পারে। যেমন ধরো, বঙ্কুবাবু কে ছিলেন, বঙ্কুবাবুর বাড়ি কোথায় এবং তিনি কি করেন, তিনি তার অভিজ্ঞতা কী এবং তিনি কী ধরনের মানুষ ছিলেন। আবার এরকমই প্রশ্ন আসতে বঙ্কুবাবু কেমন কী দিয়ে শিক্ষা দিয়েছিল, তো বঙ্কুবাবু আড্ডা কোথায় ছিল, কাদের সঙ্গে ছিল এবং আঙ্কের সাথে তার কোথায় দেখা হয়েছিল, তিনি কী দীক্ষিত হয়েছিল। এরকম নানান রকম প্রশ্ন এই অধ্যায় থেকে আসবে। কিন্তু যদি সারাংশটা একান্ত পড়ার না সময় থাকে, অন্তত পড়ে নিতে পারেন, তাহলে দেখবেন আপনার বিষয়টা অনেকটাই সহজ হয়ে গেছে। বিহারী যিনি দত্ত একজন ছিলেন কি না প্রাইমারি স্কুলের টিচার বা শিক্ষক। কাঁকরগাছি প্রাইমারি স্কুলে তিনি ভূগোল, বাংলা এই দুটো বিষয় নিয়ে তিনি পড়াতেন এবং 22 বছর ধরে তিনি শিক্ষকতা করতেন। তিনি ভালো ছেলেদের বাড়িতে ডেকে নিয়ে মুরগি
এবং মুড়ি এই সমস্ত খাওয়াতেন। দেশ বিদেশের নানান রকম গল্প তিনি শোনাতেন। ছাত্ররা তাকে নিরীহ বিভিন্ন ছাত্ররা তার পিছনে নানান রকমভাবে কটূক্তি করতো, লাগতো এবং তিনি তাদেরকে নিরীহ ও ভালো মানুষ পেয়ে নানানভাবে হেনস্থা তাকে করতো। তিনি তাতে কোনো রকম গায়ে মাখতো না। শনি রবিবার বিত্তশালী শ্রীপতিবাবুর বাড়ির যে আড্ডাতে তাকে তিনি যেতে হতো। ইচ্ছা না থাকলেও তাকে যেতে হতো। সেখানে তার কে নিয়েই মজা হতো। সেটা অপমান পর্যায়ে চলে গেলেও তিনি গায়ে সেটা মাখতেন না। অস্পৃশ্যতাভাবেই একদিন আড্ডা থেকে বেরিয়ে তিনি ফেরার পথে বাঁশবাগানে বঙ্কুবাবুর সঙ্গে একটা প্রত্যন্তরে প্রাণীর দেখা হয় এবং দেখা হয় তার যে ভুলটা সে ভুল করে প্লেটো বদলে পৃথিবীতে চলে এসেছিল। তার নাম ছিল আঙ্ক। এই আঙ্ক নামক যে ক্রেনিয়াস গ্রহের একটি প্রাণী, তাকে ভালোভাবেই জরিপ করে বোঝান এবং বঙ্কুবাবু নেহাতি ভালো মানুষ এবং ব্যক্তিত্বহীন। আঙ্ক তাকে সাহসী হতে এবং প্রতিবাদী হতে শেখায়। পরের দিনেই আড্ডায় যে বঙ্কুবাবু তিনি সে আড্ডায় তিনি যখন গিয়েছিলেন, তিনি সেখানে পরিষ্কারভাবে বলে দিয়েছিলেন তিনি আর যোগদান করবেন না। তার প্রতিবাদী, অবহেলা এবং অপমানের যোগ্য জবাব দিয়ে তিনি বাড়ি ফিরে এসেছিলেন। এই রকমভাবে এছাড়াও এবারে না এইটা থেকে বিভিন্ন রকম প্রশ্ন আসে। সেই প্রশ্নগুলো আপনাকে করতে হবে। যেমন দেখো, আমি কেমন ধরে আমি আলোচনা করে দিচ্ছি। শনি রবিবার বঙ্কুবাবু গ্রামের উকিল যিনি শ্রীপতি মজুমদার আড্ডায় অনেকবারই ভেবেছিলেন তিনি যাবেন না, কারণ সেখানে বুড়োদের পিছনে লাগা হতো এবং কিছু না তিনি বলতে পারতেন না। তাকে নিয়ে নানান রকম তামাশা ঠাট্টা এ সমস্ত লেগেই থাকতো এবং সেখানে তিনি নিধু মোক্তার, শ্রীপতিবাবু, রামকানাই, চণ্ডীবাবু, ভৈরব চক্রবর্তী, এখানে তাদের বিশেষ ভালো লাগতো না। সেখানেই তাকে নিয়ে আড্ডা আমাশা এই সমস্তই চলতো। এখানে তাদেরকে নিয়ে ঠাট্টা তামাশা গা সওয়া যে পড়লেও তিনি সহ্য করেই চলে যেত। শ্রীপতির মতো ক্ষমতাবান ব্যক্তি ছত্রছায়ায় থাকার সামাজিক সুবিধাটুকু নেওয়ার দায় সে আড্ডায় ছাড়তে পারতেন না। আচ্ছা, এবার একটা এরকমই প্রশ্ন আসতে পারে যে বাঁশবাগানে বঙ্কুবাবু কি দেখেছিলেন? ঠিক আছে, এখানে পঞ্চার যে ঘোষের যে বাগানটা ছিল না, সেখানে দেখো বনের মধ্যে মাঝখানেই ফাঁকা জায়গা থেকে একটা গোপালী আর যে আভা বেরিয়ে আসে। একটা অতিকায় উপুর করা কাঁচের বাটির মতো জিনিসটা সমস্ত যে ডোবাটাকে আচ্ছন্ন করে পড়েই আছে। তারপর স্বচ্ছ ছাউনির ভিতর থেকে একটা তীব্র যে অথচ স্নিগ্ধ গোলাপি আলো বিচ্ছুরিত হয়ে চতুর্দিকে বনকে আলো করে দিয়েছিল। জিনিসটা স্থির হলেও নির্জীব নয়। সেখানে অল্প অল্প স্পষ্ট আভাস পাওয়া যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে অনুভব করলেন যে তার শরীরে আর শক্তি নেই, যেন অবশ হয়ে গেছে তার শরীর। হঠাৎ নিস্তব্ধতা ভেদ করে মানুষের মতো কিছু একটা অত্যন্ত মিহি এই গলায় চিৎকার এলো, মিলিপ্লিঙ্গু। এরপরেই ইংরেজি যাকে বলা হু আর ইউ বলা হয়ে যাচ্ছে। বঙ্কুবাবু তার পুরনো নাম বলতেই তিনি বলেন যে আই অ্যাম বঙ্কুবিহারী দত্ত। এই অদ্ভুত প্রাণী নিজের স্পর্শ যখন করলো, তখন ক্রেনিয়াস গ্রহ থেকে যে এসেছিল প্লুটো যাওয়ার পথে যে যান্ত্রিক গোলযোগে পৃথিবীতে এসে পড়ে, তারই নাম ছিল আঙ্ক। ঠিক আছে, বঙ্কুবাবু আড্ডা শেষের দিনে সে কী ঘোষণা করেছিল। অ্যাকচুয়ালি যখন আঙ্কের সঙ্গে দেখা হয়, তিনি তো তার কাছ থেকে বিশেষ কিছু দীক্ষিত হয়েছিল বা শিখেছিল, সেটাকে তিনি কীভাবে কাজে লাগিয়েছিল, এই ধরনের একটা প্রশ্ন আসতে পারে। ছোটোখাটো বৈশাখী ঝড়ের মতোই আড্ডাস্থলে বঙ্কু প্রবেশ করেন। তিনি নিরীহ গোবেচারা বঙ্কুবাবু পুরো একটা মিনিট
ধরে হাসি হাসেন। সে হাসি আর আগে কেউ কখনো দেখেনি এবং শোনেনি। এরপর গলা কাঁকড়ানি দিয়ে গম্ভীর গলায় বলেন, বন্ধুগণ, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আজ এই আড্ডায় আমার শেষ দিন। এরপর নম্বর এর এরপর নম্বর দিয়ে বলে, সে এখানে সবাই বড্ড বাজে বকে, তাই চণ্ডীবাবুর এই বয়সে পরে ছাতা জুতো লুকিয়ে রাখা রসিকতা একেবারেই ছেলেমানুষি। নিধিবাবু বন্ধুবান্ধবকে ব্যাকা বাক্যে নানান রকমভাবে তাকে ডাকতেন। এরপর সম্বোধনের পরে যখন শ্রীপতিবাবু মহা ফেসাদে পড়েছিল তখন শেষ পর্যন্ত অ্যাঙ্কের কথা তাকে মনে আসে। পঞ্চাকে জানায় যে রাতে কৃষ্ণন গ্রহ থেকে অ্যাং নামে এক অদ্ভুত প্রাণীর কথা সে বাঁশবাগানের ডোবার মধ্যে নেমেছিল। ভৈরব চক্রবর্তীর পিঠে চাপড় মেরে বিষম খাইয়ে সর্বপে বঙ্কুবাবু শ্রীপতিবাবুকে ঘরে থেকে বেরিয়ে এসেছিল। আচ্ছা, এইবারে লাস্ট যেটুকু বলবো যে অ্যাঙ্ক যে বঙ্কুবাবুর প্রতি কেমন মনোভাব পোষণ করেছিল বলেই এটা প্রশ্নটা শেষ করব। সেই সঙ্গে বলে রাখি, আমাদের এই নবজীবন স্টাডি সেন্টারতে কন্টিনিউ ক্লাস চলে। যদি কারো কোনো ক্লাসের দরকার হয় অবশ্যই যোগাযোগ করবেন। এছাড়াও অল্প মূল্যে সাজেশান, নোটস, প্রিভিয়াস সালে কোশ্চেন, অ্যাসাইনমেন্ট, অ্যান্সার সমস্ত কিছু দেওয়া হয় এবং যদি কোনো কারোর হেল্প লাগে অবশ্যই যোগাযোগ করবেন। এবার আসি প্রশ্নে, যে বঙ্কুবাবুকে অ্যাঙ্ক বেশ ভালো লেগেছিল। তার পৃথিবীতে এসে একমাত্র বঙ্কুবাবুর সঙ্গেই তার কথোপকথন হয়েছিল। অ্যাঙ্ক বলেছিল, বেশ, তোমার দেখে এবং তোমার হাত পা টিপে মনে হচ্ছে যে তুমি নিকৃষ্ট প্রাণী হলেও মানুষ হিসেবে খারাপ নাও। কিন্তু বঙ্কুবাবুর দোষ হলো তিনি অতিরিক্ত মাত্রায় নিরীহ। তাই কাঁকুড়িয়া গাছির প্রাইমারি স্কুলে বাংলা এবং ভূগোল মাস্টারি বাইরে জীবনে দেখেননি। তাই শনি রবিবার সন্ধ্যা থেকে থেমে গেলেই শ্রীপতিবাবু বাড়ির নিকৃষ্ট আড্ডায়, তাই বঙ্কু বারবার অপছন্দ হওয়ার বন্ধুদের দ্বারস্থ হয়েছিল এবং তবু অন্যায়ের প্রতিবাদ করেন না। তাই নীরবে অপমান সহ্য করার পর বারবার সেখানেই তাকে উপস্থিত হতে হতো। স্কুলের ছাত্রছাত্রীরা পর্যন্ত তার পিছনে লেগেই ব্ল্যাকবোর্ড থেকে ছবি আঁকতো এবং বসা চেয়ারে তারা আঠা মাখিয়ে রাখতো। কালী পুজোয় তার পিছনে পটকা ফাটিয়ে উপদ্রব করতো, তিনি নীরবে সহ্য করতো। তাই এইসব মানুষ কেন অন্যায় কোনো প্রাণীর মেনে নেওয়া সম্ভব নয়। তবে অ্যাংয়ের তাকে ভালো লেগেছে, তাই বঙ্কুবাবু অ্যাংয়ের প্রতি ভালোবাসা তৈরি হয়েছে, তাই তিনি প্রতিবাদী হয়ে উঠেছিল। ধন্যবাদ, ভালো থাকুন, নমস্কার।